শীতল নামের এক নদী কয়েকটা গ্রাম বেয়ে বয়ে চলেছিল। সেই নদীর ধারে বিজয়নগর নামে এক গ্রামে থাকত দুই বোন, সরোজ আর মঞ্জু। দুজনের বাড়ি নদীর দুই পারে হলেও তাদের মনের কথা যেন জলের স্রোতের মতো একে অপরের কাছে পৌঁছে যেত। মঞ্জু সকাল সকাল উঠেই ঘরে লিপাই করছে, কপালে ঘাম, হাতে কাদা, তবুও চোখে শান্তির ঝিলিক। শোনো, আজ আমি চাষের কাজে তোমাকে সাহায্য করব। খেতে বীজ বুনতে আমিও যাব। আরে ভাগ্যবতী, তোমার একা এত কাজ দেখে মনে হয় তোমার 2 হাত না 4 হাত আছে। তুমি একটু বিশ্রাম নাও, ক্ষেত আমি সামলে নেব। না গো, জমি তো আমাদেরই, প্রতিটা দানায় আমারও ঘামের অধিকার আছে। আর তুমি পাশে থাকলে কষ্ট কষ্ট মনে হয় না। না ভাগ্যবতী, ভোর থেকে ঘরের কাজ, বাবলুকে সামলানো সব একাই করছো তুমি। আমি তো শুধু মাঠের কাজ সামলাই, আর তুমি একদিনে 10 রকমের কাজ করো। এইটুকু কাজ আমি একাই করতে পারবো। এভাবেই মঞ্জু আর রামু মিলেমিশে সংসার করত, ভালোবাসা আর পরিশ্রমে ভরপুর। অন্যদিকে মঞ্জুর বড় বোন সরোজের সংসারটা ছিল একেবারে অন্যরকম। সে সকালের খাবারের জন্য রুটি বানাচ্ছিল, আর তার পাশে বসেছিল তার ছেলে চিন্টু। তবে সরোজের সংসারে প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত, কারণ তার স্বামী ছিল খুবই অলস। তার দিনের একমাত্র কাজ ছিল সারা দিন ঘরে শুয়ে থাকা আর ঘুমোনো। বলছিলাম সরোজ, আজ কি খেতে দেবে না? বেলা তো অনেক হলো। আর শোনো, আজ আমি খেতে যাব না। তুমি আর চিন্টু একটু ক্ষেত থেকে ঘুরে আসবে। আমার আজ বড় ঘুম পাচ্ছে, শরীরটাও ম্যাজম্যাজ করছে। এইভাবে শুয়ে বসে আর কতদিন চলবে? তুমি না চাষের কাজ দেখছো, না কোনো রোজগার করছো। এইভাবে আমি সংসারটা কেমন করে চালাবো? চিন্টু বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথাও তো একটু ভাবতে হবে। আবার শুরু হলো। আচ্ছা, কাজ বললেই কি আর কাজ পাওয়া যায়? চাষ করে তো কোনো লাভ নেই। তার থেকে ভালো তোমার বাবার যে জমি জমা আছে সেগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। ওই টাকায় আমি একটা ব্যবসা শুরু করব। আচ্ছা, তোমার যা কথা, সম্পত্তি কি একা আমার? ওতে তো মঞ্জুরও ভাগ আছে, তাকেও তো সমান করে দিতে হবে। তুমি শুধু রাগ দেখাতে জানো, একটু ঠান্ডা মাথায় ভেবো। আর শোনো, তোমার বোনকে গিয়ে বলো যে তোমার টাকার দরকার, তাই যেন পুরো সম্পত্তিটা তোমাকেই দিয়ে দেয়। তোমার বোন খুব ভালো মনের মানুষ, তাকে যদি বুঝিয়ে বলো, সে কিছুতেই আপত্তি করবে না। আচ্ছা, আমার সম্পত্তির উপর নজর না দিয়ে তুমি তো মঞ্জুর স্বামীর মতো চাষ করতে পারো। আর মঞ্জুর স্বামী তো কোনো জমিদার নয় যে তারা এত সহজে তাদের ভাগ ছেড়ে দেবে। এইভাবেই সরোজ আর তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। পরের দিন সরোজ মঞ্জুর সাথে দেখা করতে তার বাড়ি যায়। সেখানে তারা দুজনে তাদের অতীতের কথা, ছোটবেলার স্মৃতি একে অপরকে বলতে থাকে। মনে আছে দিদি, নদীতে গিয়ে আমরা দুজনে কত মাছ ধরতাম, কত না আনন্দ হতো। হ্যাঁ রে, সেই সব দিন কি আর ফিরে আসবে? আজ আমাদের দুজনের বাস নদীর পাড়েই, কিন্তু নদীর ধারে যাওয়ার সময় আর পাই না। বিয়ের পর থেকে সব কিছুই বদলে গেছে। আচ্ছা, বাবলু কেমন আছে? আর তোর স্বামী কি ক্ষেত থেকে ফিরেছে? না দিদি, সে এখনো ফেরেনি, আর বাবলু পাঠশালায় গেছে। আচ্ছা, তুমি তো বললেনই চিন্টু, জামাইবাবু তারা কেমন আছে? তারপর মঞ্জু সরল হাসিতে সংসারের গল্প খুলে ধরল। স্বামী মাঠে কাজ করে, ছেলের জন্য তারা দুজনে কষ্ট করে পয়সা জমায়। এইসব মিষ্টি কথাই এক একে বলতে থাকে সরোজকে। কিন্তু মঞ্জুর সংসারের সুখের গল্প শুনতে শুনতে সরোজের মনে কোথায় যেন খচখচ করতে থাকে। বাইরের হাসি মুখে রেখে ভেতরে ভেতরে সে মঞ্জুর প্রতি ঈর্ষাবোধ করতে থাকে। তারপর তারা নানান বিষয় নিয়ে গল্প করতে থাকে, শৈশবের স্মৃতি, সংসারের কথা, মাঠের জীবন। কিছুক্ষণ পর সরোজ মঞ্জুর বাড়ি থেকে বিদায় নেয়। সরোজ যখন বাড়িতে পৌঁছায়, খাটিয়েই শুয়ে থাকা তার স্বামী তাকে দেখেই উঠে যায়। ঘরে ঢুকে সরোজ কাপড় বদলে স্বামীর সামনে এসে দাঁড়ায়।
বলছি, এতক্ষণ কোথায় গিয়েছিলে? আজ কি সারাদিন না খেয়ে থাকতে হবে আমাকে? আর চিন্টুও তো পাঠশালা থেকে চলে আসবে। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার আর কি, বেশ তো আছো, খাও দাও আর সারা দিন ঘুমিয়ে কাটাও। সংসারের কোন কাজটা করো তুমি? সব তো আমাকেই করতে হয়। কেন যে তোমাকে বিয়ে করলাম, ছেলের মুখের কথা ভেবে এখনো সহ্য করছি তোমাকে। মেলা প্যাচ প্যাচ করো না তো তুমি। আমার উপরেই তো বেশ রাগ ঝাড়তে পারো, কিন্তু যখন তোমার বাপের বাড়ি থেকে ভাগ আনতে বলি তখনই তোমার মুখ বন্ধ হয়ে যায়। সেখানে তো একটু জোর দেখাতে পারো না। ঠিক আছে, আমি কালই যাব মা বাবার কাছে। তুমি ওই জমি বেচে কি ব্যবসা করো দেখব। বলরামপুর গ্রাম, যেখানে বসবাস করত মঞ্জু আর সরোজের মা বাবা। মেয়েদের বিয়ে দেওয়ার পর তারা দুজন বেশ শান্তিতে ছিল। তবে মনে মনে চাইতো যে সামান্য সম্পত্তি আছে তা যেন দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে। শোনো, আমি অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভেবেছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। তুমি কি খেয়াল করেছো, আমাদের দুই মেয়ে সরোজ আর মঞ্জুল বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে আলাদা এক পরিবর্তন এসেছে? সরোজ আর আগের মতো হাসে না, তার মুখে সব সময় একটা চিন্তার ছাপ দেখি, আর মঞ্জুর মুখে দেখি শুধু ক্লান্তি। তুমি ঠিকই বলেছ। আগের বার যখন তারা এসেছিল আমিও সেটা লক্ষ্য করেছি। গিন্নি, আর দেরি করে লাভ নেই। আমারও মনে হয় এবার তাদের সব বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। এই তো, শরীরের জোর থাকতেই সব পরিষ্কার করে দিয়ে দেওয়া দরকার। কিন্তু সমাজের লোকেরা কি বলবে? মেয়েদেরকে সম্পত্তি দিয়ে দিলে কি তবে সারা জীবন তাদের বোঝা হয়েই থাকতে হবে আমাদের? এই ভেবেই ভয় লাগে। সমাজের কথা ছাড়ো, যখন দুই মেয়ের বিয়ে দিয়েছিলাম তখন কি সমাজ আমাদের সাহায্য করতে এসেছিল? আমি ঠিক করেছি কিছুদিনের মধ্যেই ওদের দুজনকে বাড়িতে ডেকে সব পরিষ্কার করে বুঝিয়ে দেব। রামু ক্ষেত থেকে বাড়ি ফিরে এসেছে। মঞ্জু তার জন্য গরম চা বানিয়েছে। দুজনে পাশাপাশি বসে গল্পে মেতে উঠেছে। আজকে তোমার জন্য চাষের বীজ তাড়াতাড়ি বোনা হয়ে গেছে। তুমি যদি এভাবে পাশে থেকে সাহায্য করো, দুনিয়ার কোনো কাজই আমার আর কঠিন মনে হয় না। তুমি শুধু আমার প্রশংসাই করবে না চাও খাবে? চা তো একেবারে ঠান্ডা হয়ে গেল। পরের দিন সরোজ তার বাবার বাড়ি যায় জমি জমার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য। আরে সরোজ, তুই হঠাৎ? ভালো আছিস তো? আর জামাই বাবলু, তারা কোথায়? তারা আসেনি? না মা, তোমার জামাই বাবলু কেউ আসেনি। আমি তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই এসেছি। ঠিক সেই সময় মঞ্জুর বাবা ঘরে প্রবেশ করলেন। মঞ্জুমা, ভালো আছিস তো? আর জামাই বাবলু কেমন আছে? তারা সবাই ভালো আছে তো? তারা সবাই ভালো আছে বাবা। যেটা বলছিলাম সেটা শোনো। আমি বলতে এসেছি যে আমাদের যে জমি জমা সম্পত্তি আছে তা তুমি আমার নামে লিখে দাও। এটা তুই কি বলছিস মা? সব লিখে দিই মানে? এতে তো মঞ্জুরও ভাগ আছে। তোকে একা দেব কেমন করে? বাবা, আমি খুব কষ্টে আছি। তোমার জামাই কোনো কাজ করে না, শুধু ঘরে শুয়ে থাকে। কিন্তু বাবলুর একটা ভবিষ্যৎ আছে। আমি যদি সম্পত্তি পাই তা দিয়ে নতুনভাবে কিছু শুরু করতে পারবো। কিন্তু তা বলে তোকে সব দিয়ে দেওয়া সম্ভব নয় মা। তুই যেমন আমার মেয়ে, মঞ্জু সেও তেমনই আমার মেয়ে। আমি কি করে তাকে ঠকাই? তোমাদের আমি অবশ্যই সম্পত্তি দেব, তবে সমান ভাগে। কিছুদিনের মধ্যে আমি খবর পাঠাবো, তখন তোরা আসিস। কে কতটা পাবে আমি নিজে বুঝিয়ে দেব। সরোজ, আর কথা বাড়াস না। তোর বাবা যা বলেছেন সেটাই হবে। আমরা তোদের খবর দেব। এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। বাবার বাড়িতে এসেছিস, এই বেলা খাওয়া দাওয়া করে যাস। এই কথা শুনে সরোজ চুপচাপ সেদিনই সেখান থেকে ফিরে আসে। পরের দিন তারা দুজন মঞ্জুর বাড়িতে যায়। সেখানে চারজনে বসে সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে থাকে। দেখো দিদি, তুমি যা বললে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবা মায়ের ওপর আমি কথা বলতে পারবো না। তোমাকেই ও যে বোঝাতে হবে। তুই তো দেখতেই পাচ্ছিস আমাদের অবস্থা। এই সম্পত্তি পেলে তোর জামাইবাবু কিছু একটা করতে পারবে। দেখুন, আমরা নিরুপায়। না হলে আমরা কখনোই আপনাদের সম্পত্তির ভাগ চাইতাম না।
আরে ভায়া, আপনি এভাবে বলছেন কেন? মঞ্জু আপনাদের কথা বুঝতে পেরেছে। আমরা নিশ্চয়ই বাবা মাকে বুঝিয়ে বলবো।